তুমি তো পারতে, আমার যদি ভালোবাসতে তাহলে তো তুমি অপেক্ষা করতে পারতে। ভালোবাসা নিয়ে তো কথাই হবে না। 2 বছর সংসার করে যখন চলে গিয়েছিলেন, আপনি একটাবারও কি চিন্তা করেন নাই যে আপনার ওয়াইফকে রেখে আপনি স্বার্থপরের মতো চলে গেছেন? আর আমার ওয়াইফ, আমার বউ, সে আরেকজনের সঙ্গে বিয়ে বসে, সে সুখে সংসার করছে। যে আপনার স্ত্রী বর্তমানে আরেকজনের স্ত্রী। আমি দুজনকে নিয়ে প্রচন্ড রকম দ্বিধান্বিত। বিয়ে করে 2 বছর সংসার করে চলে গেলেন, তারপরে তো একটা বড় খোঁজ খবর নেয়নি। উনি আসলে খোঁজ খবর নিতে পারেননি। আমার কি ইচ্ছা হয় না আমাদের তোমাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আমার বুকে জড়ায় একটু রাতে ঘুমাতে? আমার কি এই স্বপ্নটা আমি কি দেখতে পারি না? আমার দুটো বাচ্চা, আমি আবার নতুন থেকে শুরু করব? শুধু দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। দর্শক, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে, তা কতটা সত্য কতটা মিথ্যা তা নিয়ে আমরা বিভিন্ন রকম আলাপচারিতায় বসি, কিন্তু তারপরও কিছু সত্য আছে, অপ্রিয় সত্য কিন্তু সত্য। দর্শক, কোনটা ঠিক কোনটা বেঠিক এই দায়ভার আমি নিব না, বা অপ্রিয় সত্য অনুষ্ঠান নিবে না, পুরোটাই আপনাদের উপর, আপনারাই বিবেচনা করবেন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন তেমনই একটি অপ্রিয় সত্য নিয়ে একজন প্রবাসী ফারুক সাহেব। কথা বলবো ফারুক সাহেবের সাথে। কেমন আছেন ফারুক সাহেব? আছি আপনাদের দোয়ায়, আল্লাহ পাক কোনো রকম বেঁচে রেখেছে। আর আমার তো বেঁচে থাকার কোনো কথাই ছিল না, তারপর বেঁচে আছি, বেঁচে থাকতে হয়। আর আমাদের বেঁচে থাকাটা আমার নিজের জন্য না হলেও অন্যের জন্য বেঁচে থাকতে হয়। বেঁচে থাকি তাই কোনো রকম বেঁচে আছি। এভাবে কেন বলছেন ভাই? মানুষ তো বাঁচে তার স্বপ্নকে ঘিরে। তার স্বপ্ন আছে না? আপনারও বেঁচে থাকার অনেক স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্ন ছিল, তবে আজ থেকে 1 যুগ আগে যখন আমি প্রথম বিয়ে করি, 2 বছর পর আমি ইউরোপে যাওয়ার একটা স্বপ্ন দেখি। সবার একটা, সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য আমি অনেক বড় স্বপ্ন নিয়ে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার একটা যাত্রা শুরু করি। পাশের এলাকায় এক ছেলে থাকতো লিবিয়ায়। এই ছেলের সঙ্গে মাঝে মধ্যে কথা হতো। আমাকে বলতো যে ভাই আপনি এইভাবে এইভাবে আসলে আপনার জন্য ভালো হবে। মানে ইউরোপে রওনা করলে? জি, ইউরোপে গেলে এইভাবে এইভাবে গেলে ভালো হবে, আপনার জন্য ভালো হবে। তখন আমি ওই দালালের নাম্বারটা সংগ্রহ করি। দালালের নাম্বারটা সংগ্রহ করে তার সঙ্গে কথা বলি। সে আমার যাওয়ার সব প্রস্তুতি সে নিজে করে দেয়। তো আমি রওনা হই। তো প্রথমে আমি ঢাকা থেকে দুবাই গেলাম বিমানে। মানে রওনা দিয়ে দিলেন? হ্যাঁ। আপনার পরিবারে তখন কে কে ছিল? আমার বাবা মা, স্ত্রী। হ্যাঁ, সবার কাছ থেকে বিদায় নিয়ে আপনি রওনা করলেন ইউরোপের উদ্দেশ্যে? হ্যাঁ, ইউরোপের উদ্দেশ্যে। তবে প্রথম রুট মানে ট্রানজিট হলো আপনার দুবাই। দুবাই। সেটা প্লেনেই গেলেন? প্লেনেই গেলাম। বাহ, তারপর? তারপর ওখানে 7 দিন থাকলাম। 7 দিন থাকার পর তখন কি মনে হচ্ছিল যে জীবনটা সুন্দর না? সুন্দর শহর। হ্যাঁ, খুব আনন্দ কাটছিল 7 দিন। তারপর ওখান থেকে লিবিয়ার উদ্দেশ্যে ওরা আমাকে ওই বাহরাইনের ট্রানজিট দিয়ে লিবিয়ায় নিল। লিবিয়ার একটা শহরে। বাহরাইন পর্যন্ত আপনি প্লেনেই গেছেন? হ্যাঁ, প্লেনে গেছে। আচ্ছা, তারপর? তারপর ওখান থেকে লিবিয়ায় তো গেলাম। লিবিয়া যাওয়ার পর ওখানে ওই বেলগেরিয়া নামে একটা এলাকা আছে, ওখানে গেলাম। বেলগেরিয়া। তো ওই এলাকা যাওয়ার পর ওই যে দালালেরা ছিল, ওই দালালের লোকেরা, বাংলাদেশের দালালের লোকেরা? হ্যাঁ হ্যাঁ, দালালের লোকেরা, ওরা আমাকে ওখানে ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে একটা অস্ত্রধারী দলের কাছে আমাকে বিক্রি করে দিল। মানে আপনাকে বিক্রি করে দিল? বিক্রি করে দিল অস্ত্রধারী লোকজনের কাছে? অস্ত্রধারী মোটামুটি সবার হাতে অস্ত্র ছিল, সবাই অস্ত্রধারী। ওরা বলল যে এনারে আপনাকে ইউরোপে নিয়ে যাবে। তো
ওখানে আমি তাদের কথা মতো চললাম। তো ওনারা লিবে নিয়ে যাবে, তারা বোর্ড আপনার শিপের প্রস্তুতি আচ্ছা, এবার নিতে থাকে। আপনাকে বোটে তোলা হলো। হ্যাঁ এতদিন কিন্তু ছিল আপনার বাই এয়ার, এবার হ্যাঁ বাই বোট হ্যাঁ, তারা রেডি করলো। বোর্ডে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, তো ওরা এই যাত্রার নামটা দেয় হচ্ছে গেম। গেম। হ্যাঁ, এই গেমটায় এমন একটা সিস্টেম ছিল আপু, যে ওই গেমের ঘরে যারা যাবে হ্যাঁ হ্যাঁ। তারা নিশ্চিত আর ফিরে আসতে পারবে না। এটা হচ্ছে একটা সিস্টেম। আর ওখানে আপনি গেলেও টাকা দিতে হবে, না গেলেও টাকা দিতে হবে। তো পরে নির্ভয়ে আমি গেলাম। কিন্তু আপনি তো টাকা দিয়েছিলেন মানে আরেকটা পার্টিকে। হ্যাঁ, তারা তো ওখানে রীতিমতো তো আমার কাছে টাকা নিয়েছে, আবার ওখানে ওই গেম ঘরে যাওয়ার জন্য আমার এক্সট্রা টাকা দিতে হয়েছে আমার। আচ্ছা, তারপর? তারপর ওখানে ওরা প্রস্তুতি নিতে থাকে, ওই গেম নাম দেয় গেম। এখন তারপর ওখানে ভিতরে যখন গেলাম, হুম। যাওয়ার পর দেখি পুরো সিচুয়েশনটা চেঞ্জ। তো কিসের ভিআইপি শিপ, কিসের ভিআইপি পরিস্থিতি, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ। তো আমি গেলাম, ওরা আমাকে ওখানে রাখলো বহুদিন, প্রায় টানা 2 বছর ওখানেই ছিলাম। এই যে আপনি বলছেন গেম, এবং আপনাকে বাংলাদেশের একটি চক্র আর একটি চক্রের হাতে তুলে দিল, তো এটা কি ধরনের গেম? মানে আপনাদের দিয়ে কি কোনো গেম খেলানো হতো, না কোনো কাজে লাগানো হতো, নাকি আপনাদের অর্গান বিজনেস, না কোনটা কি, মানে না, স্মাগলিং কোনটা? এটা তো আমি আগে বুঝতাম না। আমি প্রথমে জানতাম যে আমাকে ইউরোপে আমার কাজের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, হুম। কিন্তু এখানে পড়তে ওখানে পরিস্থিতিতে দেখলাম যে ওনারা আমরা যে এই গেম বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস, ওরা কেনা বেচা করছে। অন্য যেমন কেনা বেচা করে সেরকম আমাদেরকে ওরা কেনা বেচা করতেছে। মানুষকে কেনা হ্যাঁ বেচা হ্যাঁ, করছে, কেনা বেচা করছে আমাকে মানে, এবং বাংলাদেশের সেটা দালাল। নারী পুরুষ নির্বিশেষে। হ্যাঁ, নির্বিশেষে। সেই কেনা বেচাটা কেমন? যেমন বাংলাদেশ থেকে এক দালাল চক্র আমাকে থেকে আপনার কাছ থেকে পাঠায় টাকা নিল, নিয়ে টাকা আপনাকে। নিয়ে পাঠায় দিল। হ্যাঁ হ্যাঁ। এখন আমি ওখানে গেলাম, ওখানে আরেক চক্রের কাছে বিক্রি হলাম, ওই চক্র আবার মানে বাংলাদেশের হ্যাঁ এরা আবার আপনাকে এবার বিক্রি করে দিল। বিক্রি করে দিল। কি দেওয়ার ভয়ঙ্কর! পর ওখান থেকে আবার দেখা যাচ্ছে যে ওনারা আমাকে বন্দি অবস্থায় রেখে আমার পর আবার মানসিক নির্যাতন করে, তারা ভয়ভীতি দেখায় আমার কাছে আরো টাকার দাবি করে। মানে জিম্মি করা, জিম্মি, কিডন্যাপিং, মূলত কাইন্ড অফ হ্যাঁ কিডন্যাপিং। জিম্মি করে, কিডন্যাপ করলে যেভাবে তাহলে আপনার আপনার পরিবারের কাছে টাকা চাওয়া হয়েছিল? হ্যাঁ টাকা চেয়েছিল। এটাই গেম? হ্যাঁ, এটাই গেম, যে আমাকে ওখানে পরিস্থিতি বাধ্য করে আমার উপর নির্যাতন, অমানসিক নির্যাতন করে আমার কাছ থেকে তারা দাবি করে এত আপনি টাকা টাকা দিতে দিতে হবে। পেরেছিলেন? না, আমি পারিনি। তারপর কি হলো? তারপর ওখানে আমার কাটাতে হলো দীর্ঘ 2 বছর। 2টা বছর এমন ভাবে কাটতে হলো যে ওরা আমার কাছে যা ছিল, ফোন, পাসপোর্ট, হুম হুম। পোশাক আশাক সব কেড়ে নিচ্ছে। কেড়ে নেওয়ার পর কি আর বলবো, সব কিছু কেড়ে নেওয়ার পর আমার গায়ের যে একটা কাপড় ছিল সেটাও খুলে নেয়, একদম সম্পূর্ণ খালি গায়ে, শুধু একটা প্যান্ট ছিল আমার। ওই অবস্থায় ঠান্ডার মধ্যে সে আমার রাতের পর রাত ওখানে বসে সে আলগা জায়গা এবং বসায় রাখতো। এইভাবে কাটতে থাকলো। আর আপা, আরেকটা জিনিস জানেন, ওরা যে খাবারটা দিত আমার আমাদের সবাইকে দিত, সে খাবার, যে খাবারটা আমরা বাংলাদেশে আমাদের কুকুরকেও খাওয়াতে দিই না, কুকুরকেও আমরা খাইতে দিই না, খাবারের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত খাবার কি করব, ক্ষুধার তাড়নায় আপু, ক্ষুধার তাড়নায় সেই সমস্ত খাবারই আমাদের খেতে হতো। সেই শারীরিক খাবারগুলো নির্যাতনও খেতাম। করতো? আবার আমাদের মধ্যে আবার কিছু শক্তিশালী লোক যারা একটু মোটামুটি স্বাস্থ্য ভালো ছিল, তারা আবার করতো কি, আমাদের খাবারগুলো কেড়ে নিয়ে তারা খেয়ে দিত। ক্ষুধায়? তো এইভাবে কাটলো 2 বছর পর বুঝতে পারলাম আপনাদেরকে শারীরিকভাবেও নির্যাতন করা হতো? শারীরিক নির্যাতন প্রতিদিন মারতো, প্রতিদিন মারতো। আর সবাই সহ্য করতে পারতো এটা? কি করবো, সহ্য করতে হয়েছে এই অমানসিক নির্যাতন। তাও কি আবার জানেন, দিনে নিয়ম করে 2 থেকে 3 বার মারতো।
2 থেকে 3 বার। মানে এই মারটা কি কোনো লাঠি না চাবুক? ওরা তো কি বলবো, ওরা এমন সময় লাথি গুলি মারতো, রাইফেলের গুলি দিয়ে বাট দিয়ে মারতো। যদি আমার কেউ কথা বলতাম, কথা বললেই তো তার উপর আরো নির্যাতন বাড়াই বেড়ে দিত। যেত। আবার এমন কি যদি বেশি কথা বলতো তাকে গুলি করে ওখানে ওখানে গুলি করে মেরে ফেলে দিত। আবার আমার সামনে বেশ কয়েকজনকে ওরা ওই গুলি করে মেরে ফেলেছে। কি বলবো। তারপরে তারপর লাশগুলো কি করতো? সমুদ্রে ভেসে দিত। কোনো দাফন বা কোনো কিচ্ছু না, কিছু না? ওরা সব নিয়ে গাড়ি করে নিয়ে যে কয়েকজনকে মারতো, আহা সব গাড়ি করে নিয়ে তাদের সমুদ্রে ভেসে দিত। আহা কাটতে এইভাবে আপনার 2 বছর কেটে গেল 2 আপনি বছর। এই রকম নির্যাতন সহ্য করে। এই যে নির্যাতনের কথা বললাম, দেখেন আমার প্রতিও এমন অমানসিক নির্যাতন করতে, দেখেন আমার আমার দাঁতগুলো শেষ করে দিয়েছে ওরা। সে যখনই কথা 2-1টা কথা বলতাম আমার মুখে এমন ভাবে দাঁতগুলো ভেঙে দেখেন শেষ করে দিয়েছে আমার। তো এইভাবে কাটতো। তারপর এক সময় হুম 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 বুঝতে পারলাম যে আমাদের সমুদ্রে যাওয়ার সময় এসেছে। তারপর 2 মাস পর আমরা আমাদের জন্য প্লাস্টিক রাবারের একটা নৌকা, রাবারের নৌকা? রাবারের একটা নৌকা, বোট বলে যেটা আবার কি, ওটাতে আমাদের সবাইকে উঠালো। ওখানে 2 বছর পর যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের যাওয়ার সময় এসেছে, হুম তারপরও 2 মাস থাকতে হয়েছে। তারপরেও 2 মাস মানে 2 তারপরও 2 বছর মাস। 2 মাস। হ্যাঁ, তারপর ওখান থেকে আমরা আমাদেরকে নৌকা উঠাই মানে দিল। নৌকাতে কতজন উঠলেন শেষমেশ? 200-র উপর হবে। আমার ওই সময়টা মাঝে মধ্যে আমার স্ত্রী, মা, বাবা, সন্তানের কথা মনে হতো। তাদের কথা মনে করে তাদের চেহারাটা আমার চোখে ভাসতো। আর চিন্তা করতাম যে তাদের জন্য আমি আসছি, তাদের সুখের জন্য আসছি। আমি যেন তাদের জন্য কিছু একটা করতে পারি বা কিছু করে যেতে পারি, এটা নিয়ে বাঁচতাম। কিন্তু পরবর্তীতে দেখলাম এখানে যে পরিস্থিতি, আমার বেঁচে থাকা তো কঠিন। বাঁচবো কি ফিরবো বা আপনাদের মরবো। সমুদ্রের জার্নিটা কেমন ছিল? সমুদ্রের জার্নিটা আমরা যখন নৌকা আমাদের উঠালো, আমরা তো ভাসতে থাকলাম 4-5 দিন ওইভাবে অথই সমুদ্রে, জলে হ্যাঁ। মহাসমুদ্রের মধ্যে ভাসতে থাকলাম। চতুর্দিকে তাকাই, সেদিকে শুধু পানি আর পানি। কোন দিকে যাচ্ছেন সেটাও আপনারা জানেন সেটাও না? আমরা জানি না। তবে ছিল, একজন নৌকার ছিল, পালদার ছিল। তারপর এভাবে দীর্ঘ 4-5 দিন যাওয়ার পর হঠাৎ একদিন ঝড় আসে। সেই ঝড়ে আমাদের মাঝির পথ হারিয়ে ফেলে। তারপর ঝড়, সেই ভীষণ ঝড়, ঝড়ে কবলে পড়া পানির উতাল হ্যাঁ, পানির নিচে আমাদের নৌকাটা ডুবে যায়। শুধু একবার না আপু, মানে 3-3 বার। ঢেউয়ের নিচে চলে যায়? হ্যাঁ, এত পানির বড় নিচে বড় চলে ঢেউ? যায়। শুধু একবার না, 3-3 বার। যাওয়ার পর মহান আল্লাহ পাক অসীম দয়ালু, উনি আমাদেরকে নৌকাটা উঠে নিয়ে আসে। ওখানে নৌকার মধ্যে দেখলাম মাঝ অব্দি পানি জমে গেছে। তারপর আবার সমুদ্রের পানি যখন একটু শিথিল হলো, ঠান্ডা হলো, ওই সময় দেখলাম বোটের ভিতর তাকিয়ে দেখি আমাদের যে লোক ছিল তার অর্ধেকের বেশি লোক নেই। তখন চিন্তা করলাম, আর ওই যে ঢেউ আপা, ওই ঢেউয়ে যখন যতবার নৌকা ডুবে হুম গেছে হুম হুম ততবারই ওই সমুদ্রের পানিতে প্রায় 20-40 জনের মতো করে লোক ভেসে যাচ্ছে। ভেসে চলে গেছে। আহা তো এই অবস্থায় যখন সমুদ্র ঠান্ডা হলো, শীতল হলো, তখন আমরা যাচ্ছি এভাবে ভাসতে 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 18 দিন কেটে গেল। 18 দিন? 18 দিন খাওয়া দাওয়া? কিচ্ছু নেই, খাবার নেই, পানি নেই, কিচ্ছু নেই। আমরা এইভাবে অনারে এইভাবে ভাসতে থাকলাম। 18 দিন পর দেখতে পাই রাতে একদিন একটা জাহাজ আসছে। তাও সেটা আবার খুব একটা বড় না, ছোট্ট জাহাজ আসছে। সে জাহাজে দেখতে পেলাম, আমাদের কাছে যখন আসলো তখন দেখতে পেলাম কয়েকজন পুলিশ
আর কয়েকটা লোক ওরা আমাদেরকে ঘিরে ফেললো বা অ্যারেস্ট করলো। আমরা অ্যারেস্ট হয়ে গেলাম। আমি ধারণা করেছিলাম আমরা বুঝি ইউরোপে চলে এসেছি, ইউরোপের হুম 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 জাহাজ আমাদেরকে রিসিভ করার জন্য হুম হুম আসছে। পরে দেখি না, পরিস্থিতি তা না, আসলে তা নয়, ওনারা আমাদেরকে অ্যারেস্ট করতে আসছে। তারপরে অ্যারেস্ট হলাম, হুম অ্যারেস্ট হয়ে জেলে গেলাম। আমার কোনো লয়ার ছিল না, স্বাভাবিক। লয়ার কাউকে ছিল তো না চিনেন হয়তো, না, হ্যাঁ জানেন না। চিনি না জানি না, লয়ার ছিল না। এখন আমি কি করবো, আমি জেল খাটলাম দীর্ঘ 8টা বছর। এর মধ্যে আমি তো পরিবারের সঙ্গে বা দেশে কোনো যোগাযোগ করতে পারিনি। এই অবস্থা কাটলো 8টা বছর। ওদিকে 2 বছর গেল, এদিকে 8 বছর, হুম 10টা বছর পার হয়ে গেল। তারপর 8 বছর পর অসীম দয়ালু আমাকে বেঁচে রাখার কারণে আমি ছাড়া পাই। ছাড়া পাওয়ার পর তারপরও 1 বছরের মতো ওখান থেকে দেশে আসি। দেশে আসলাম, এসে এখানে দেখি আরেক সমুদ্রে, অথই সমুদ্রের মধ্যে আমি পড়ে গেলাম, ভাসতে থাকলাম। আমি 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 ঠিক পরিষ্কার না, মানে আপনি তো ওখানে 8 বছর জেল খাটার পর আরো একটা বছর ছিলেন, থাকতে হ্যাঁ পেরেছেন, হ্যাঁ, তারপর ফিরে এসে আবার কেন সমুদ্রে পড়লেন? মানে আমি ঠিক আরেকটু পরিষ্কার করে বলবেন। এখানে যে আমি মা বাবা স্ত্রীকে রেখে গেছিলাম, জি জি জি। এসে দেখি আমার বাবা মা এই পৃথিবীতে আমার নেই। আমার মৃত্যুর সংবাদ পেয়ে তারা স্ট্রোক করে মারা যায়। মৃত্যুর হ্যাঁ, সংবাদ পেয়েছিল? আমার মৃত্যুর সংবাদ কি বা কারা দিয়েছে মানে জানি না। এই 8 বছর, ওইদিকে 2 বছর, মানে এই 10 বছরের উপরে সময়টা আপনি 1 সেকেন্ডের জন্য বাড়িতে যোগাযোগ করতে পারেননি? পারিনি তো, আমার তো ফোন কিনে নেয়, পাসপোর্ট কি, আপনি তো আগে তো বললাম, ফোন পাসপোর্ট ফলে পোশাক সব আপনার কিনে বাবা নিয়েছে। মা ধরেই নিয়েছে তাদের সন্তান নেই, এবং কিছু লোক বলছে যেহেতু যোগাযোগ নেই, তাহলে নিশ্চয়ই সে মারা গেছে। মৃত। এই সংবাদ পেয়ে আমার বাবা মা দুইজনই কিছুদিন পরে, 6 মাস আগ পিছ করে দুইজনই মারা যায়। আর আমার ওয়াইফ, আমার বউ, সে এখন অপেক্ষা না করে সে আরেকজনের সঙ্গে বিয়ে বসে। শুনলাম আমার একটা ছেলেও ছিল, সেই ছেলেকে নিয়েই একজনের সঙ্গে বিয়ে বসে, সে সঙ্গে সংসার করছে। তো আপু, এখন আমি কি করতে পারি বলেন? আমার এই ফিরে আসাটা তো না আসাটাই ভালো ছিল। আমার এই সমুদ্রের জলে ভেসে যেয়ে মৃত্যুটাই ভালো ছিল। আমার এই নিঃস্ব জীবনে কি করবো এখন? আপনি আসলে আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে কেন এসেছেন এখন? তো আপনার আমি দুঃখের কথা শোনার পর মনে হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে তো আপনার জীবনের একটা কঠিন বাস্তবতা, মানে এত ভয়ঙ্কর বাস্তবতার একটা জার্নি শুনলাম। কিন্তু আমাদের কাছে এই জার্নিটার পাশাপাশি আপনার আর কি মূল বক্তব্য আছে? আমি এখন আমার শান্তির জন্য আমার স্ত্রী, ছেলে, মেয়েকে ফিরে পেতে চাই। আর এই ফিরে পাওয়ার জন্যই আমি আমি যেহেতু এখন মৃত্যুবরণ করিনি, আমি বেঁচে আছি। অবশ্যই বেঁচে আছেন। এই কারণে আমি তো তাকে ডিভোর্স দেইনি বা না, আমি তাকে ছেড়েও যাইনি। আমি তাদের সুখের জন্য আমি বিদেশে গিয়েছিলাম। এখন ফিরে এসে দেখি তারা অন্য, আমার ওয়াইফ অন্যজনকে বিয়ে করে সে সংসার করছে। তা এখন আমার দাবি যে আমি স্ত্রী আর সন্তানকে ফিরে পেতে মানে চাই। উনি তো এখনো আপনার স্ত্রী এবং আপনারই ঔরসজাত সন্তান। আপনি তাদেরকে ফিরে চাচ্ছেন। জি, এটাই আপনার জি, দাবি, এটাই আমার দাবি। এটাই আপনার বক্তব্য। তাহলে তার আগে আপনার স্ত্রীর সাথে আমাদের কথা বলতে হবে। আমরা উনার সাথে যোগাযোগ করেছিলাম। উনি আসতে রাজি হয়েছেন। আমরা আগে তাহলে উনার সাথে একটু কথা বলি। আমার একটা প্রস্তাব। আমি দীর্ঘদিন যাবত আমার স্ত্রীকে দেখিনি, আমার সন্তানকে দেখিনি। তাদেরকে দেখার জন্য আমার সমুদ্রের ঢেউয়ের মতো যেভাবে আমার মুখের ভিতরে আপ্লুত হচ্ছে, আমি যে তাদেরকে এক নজর দেখবো, তাদের সঙ্গে কথা বলবো। এটা আপনি যখন কথা বলবেন আমার স্ত্রীর সঙ্গে, আমি কি আপনার সামনে থাকতে পারবো না? না, আপনি থাকতে পারবেন না। কারণ তারও তো কিছু দেখেন আপু, বক্তব্য প্লিজ আছে। আপনার কাছে অনুরোধ করছি। তারও তো কিছু বক্তব্য আছে। তার বক্তব্যটা আমি আগে শুনবো। তারপর আপনারা ৩ জন অবশ্যই মুখোমুখি হবেন। কারণ আপনিও জানেন, আমিও জানি যে আপনার স্ত্রী বর্তমানে আরেকজনের স্ত্রী। তার কথাও শোনার প্রয়োজন আছে। আমি আপনাকে কথা আপনি দিচ্ছি আপু, আমি কোনো কথা বলবো না, আমি শুধু দেখবো, এক আপনাকে নজর দেখবো। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আপনার কথা বলেছেন। আপনার প্রতি আমাদের মানে ওই
অনুভূতিটা আছে, ওই আপনার কষ্টটা আমরা অনুভব করতে পারছি। আপনি বলেছেন আপনি আপনার স্ত্রী সম্পর্কে সকল কিছুই এসে জেনেছেন। এখন তার মুখ থেকে একটু কথা শুনি। দর্শক, আপনারা শুনছিলেন একজন রেমিটেন্স যোদ্ধা যার জীবন একদম মানে ওই যে অপ্রিয় হলেও সত্য, অপ্রিয় সত্য, কিন্তু তার জীবনের যে যুদ্ধ তা হয়তো আমরা কেউই কখনো দেখিনি, বোধ করিনি এবং চাইও না এরকম কোনো যুদ্ধ মানুষ করুক। রেমিটেন্স যোদ্ধা ফারুক সাহেবের অতি কষ্টের কথা, অতি বাস্তবতার কথা এখন তার স্ত্রীর সাথে আমরা কথা বলব। দর্শক, আপনারা শুনছিলেন একজন রেমিটেন্স যোদ্ধা এবং একজন বাবা, একজন হাজবেন্ডের কথা। এখন ফারুক সাহেব যার নাম, তারই স্ত্রী কবিতার সাথে আমরা কথা বলবো। কবিতা, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আপু, কোনো রকম চলছে জীবন। আসলে আপু, আমার কোনো কিছু ভালো নেই। সেটা কি হঠাৎ করেই? হ্যাঁ, হঠাৎ করে আসলে উনি ফিরে এসেছেন। আমি জানি না এখন কোথায় যাব, কি করব। আমার মতো একটা সাধারণ মানুষের কাছে এত সত্য কিভাবে সম্ভব হবে না আমি জানি না। আসলে বুঝতেই পারছি না যে কি করা উচিত আর কি করা উচিত না। আপনি কি আপনাদের জীবনের ঘটনাটা একটু খুলে বলবেন আমাকে? অবশ্যই আপু। ৮-১০টা সাধারণ মেয়ের মতোই আমার জীবন ছিল। অনেক সুন্দর ছিল আমার সংসার। অনেক ভালোবাসা ছিল সেই সংসারে। কিন্তু আমার স্বামী প্রচণ্ড রকম দেশের বাইরের নেশায় আসক্ত ছিল। সে দেশের বাইরে যেতে চেত। দেশে সে কিছু করতে চায় না, বিদেশে যেয়ে সেটেল ডাউন করবে। হ্যাঁ, এবং সেখানে আমার কিছু দোষ ছিল। কারণ আমি তাকে মানা করিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যদি হয়তো তখন ফারুককে না করতাম, ও হয়তো এতটা নেশাকাতর হয়ে পড়তো না বিদেশে যাওয়ার জন্য। তারও থেকে বড় কথা, আমি বুঝতেই পারিনি যে এটা আমারই দোষ ছিল। আপনার দোষ? হ্যাঁ, হ্যাঁ, আমার দোষ। কারণ ও যখন বাইরে চলে যায়, তারপর দুবাই যাওয়ার পর আমরা অনেক তার সাথে কনট্যাক্ট করার চেষ্টা করি। কিন্তু কিছুদিন পর থেকে আমরা তার কোনো খবর পাচ্ছিলাম না। মানে দুবাই পর্যন্ত আপনি কথা বলতে পেরেছেন তার হ্যাঁ, সাথে? হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তো তারপর তার সাথে আমার আর কোনো কথা হয়নি। কিছুদিন পর আমার আত্মীয়স্বজন এবং সবাই মিলে, আমার বন্ধু-বান্ধব মিলে বলল, "সে আর নেই। সে আর বেঁচে নেই।" তো আমি তখন খুব ভেঙে পড়ি। আমার শ্বশুর স্ট্রোক করেন। আর উনি মারা যান। আগে শ্বশুর মারা যান? হ্যাঁ, ঠিক তার ৬ মাস পর আমার শাশুড়িও মারা যান। এভাবেই চলতে থাকে আমার জীবন। আসলে একা হয়ে যাওয়া নারীদের জন্য সমাজ কেমন বলুন তো আপনি? একজন নারী হয়ে আমাদের যে কাজগুলো আছে, প্রতিনিয়ত আমাদের বাধাপ্রাপ্ত হতে হয় সমাজের সব জায়গায়, সবভাবে। হ্যাঁ, আমি একা ছিলাম। প্রচণ্ড রকম একা। তারপর শুরু হয় আমার উপর অত্যাচার। অত্যাচার? হ্যাঁ, আমার যে ভাসুর ছিল, হ্যাঁ, হ্যাঁ। তিনি আমাকে বিয়ে দিতে চাইতেন। উনার অফিসের একজন কলিগের সাথে আমাকে বিয়ে দিতে চাইতেন। উনি চাইতেন? হ্যাঁ, এবং তার স্ত্রী সহ সেটা। আর তারও থেকে বড় কথা, লোকটা মাতাল ছিল। ভাসুর নাকি ওই যে কলিগ যার সাথে? কলিগ, আচ্ছা, হুম, হুম। মাতাল ছিল। এবং আমি তখন ভয় পেয়ে যাই। আমার ছোট ছেলে, বড় ছেলে আছে।
বড় ছেলেকে নিয়ে আমি মানে তখন ফারুকের ঔরসজাত যেই সন্তান। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে পালিয়ে আসি। তার আগে কি আপনি এই ঘটনাগুলো আপনার বাবার বাড়ির কারোর সাথে শেয়ার করতেন না? আসলে সেটা আর করা হয়নি। আমি বাঙালি নারী। শ্বশুরবাড়ির কথা বাবার বাড়িতে গিয়ে বলবো, বিষয়টা বড় অদ্ভুত লাগতো আমার কাছে। কারণ তারাও হয়তো আমাকে ওই ব্যাপারটা নিয়ে সেরকমভাবে সায় দিত না। এটার জন্য আর বলা হয়ে ওঠেনি। বাবা-মার সাথে যোগাযোগ করে অ্যাকচুয়ালি আমি পালিয়ে গিয়েছিলাম বাবা মায়ের কাছে বাবা-মায়ের কাছে। পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমার ভাসুর বাচ্চাকে নিয়ে। ভাসুর এবং জায়ের এই ধরনের মানসিকতার কারণে। হ্যাঁ, তারপর? তারপর সেখানেও আমার কষ্ট থেমে থাকেনি। আমার বাবা-মা আমাকে বিয়ে দেওয়ার আবার চেষ্টা করে। আমি আসলে আপু কখনো বিয়ে করতে চাইনি। কিন্তু বাবা-মা যখন বলল, তখন বাবা-মার কথা আমি কেন জানি শুনে ফেলেছিলাম। হ্যাঁ, আমার আশরাফের সাথে বিয়ে হয় এবং সে আমার এখনকার হাসব্যান্ড। জি। আশরাফ খুব ভালো মনের একটা মানুষ। প্রচন্ড সুন্দর তার ভালোবাসা। আর সে এমন একটা মানুষ যাকে আপনি যত ইচ্ছা কথা বলবেন, কথা শোনাবেন, সে ফিরে একটা কথাও বলবে না। মানে একদম মাটির মানুষ। মেয়েরা যেমন ভালো একজন মেয়েরা হাসব্যান্ড চায়। যেরকম। আমার ভিতরে একটা পরিবর্তন চলে এসেছে। আশরাফ এত ভালো একটা মানুষ, আর আমাকে সে তার মতো করে গড়ে নিয়েছে। আমি কিন্তু এরকম ছিলাম না। ও আমাকে সবার সাথে মিশতে শিখিয়েছে। একটা ভালো পরিবেশ দিয়েছে এবং আমি সেজন্য তার কাছে কৃতজ্ঞ। আশরাফ খুব ভালো মনের একটা মানুষ। ও আমাকে ওর মতো করে তৈরি করেছে। আমি এতটা সোভার ছিলাম না, এতটা স্মার্ট ছিলাম না। ও আমাকে ও যা না তার থেকে আরো ভালো করে গড়ে তুলেছে। একদম অন্যরকম করে। মানে এখন এটা কি আপনি উনার অপ্রাপ্তি ছিল যেগুলো সেগুলো আপনার মধ্যে দিয়ে উনি হ্যাঁ, এটা ভালোবাসা। অবশ্যই আপনিও জানেন ভালোবাসা। এটাই ভালোবাসা। ও আমাকে ওর অপ্রাপ্তি দিয়ে গড়ে তুলেছে এবং আমি সেটার জন্য প্রচন্ড রকম কৃতজ্ঞ ওর কাছে। এই যে আপনার বিয়ে, আপনার বর্তমান হাসব্যান্ডের তার আগে একটা বিষয় আমি জানতে চাইবো যে ফারুক চলে যাওয়ার পরে কি আপনার সন্তানের জন্ম হয়? হ্যাঁ, আর আমার আগের ঘরের একটা বাচ্চা ছিল। হুম, আর আশরাফের সাথে আমার আরেকটা বাচ্চা হয়। হ্যাঁ, মানে আমার ২ টো সেটা কি ছেলে। ফারুক জেনে যেতে পারেনি যে আপনি প্রেগন্যান্ট বা আম সন্তানের মুখ দেখতে পারেনি? উনি পরে যখন ফিরে আসেন তখন উনি জানতে পারেন যে তার একটি সন্তান আছে। হ্যাঁ, এভাবেই চলছিল আপু। আসলে ১০ বছর একটা বড় সময়। এই সময় মানুষের অনেক কিছু হয়ে যায়। অনেক কিছু চেঞ্জ হয়েছে। অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আর বিয়ে, শাদী এগুলো সব উপর আল্লাহর হাতে। আমরা তো তার হাতের খেলনা মাত্র। আমি জানতাম না আমার বিয়েটা হবে। একদম জানতাম না। হঠাৎ করে হয়ে গেছে। আমি আশরাফের সাথে প্রচন্ড রকম খুশি ছিলাম। স্বাভাবিক, প্রচন্ড রকম খুশি। স্বাভাবিক। কিন্তু এই যে ফারুক সাহেবের ফিরে আসা, আবার আপনাদের সাথে একত্রে বসবাস করার যে কথা উনি বলছেন, অথচ বর্তমান সময়ে আপনি আশরাফ সাহেবের স্ত্রী। তো সেই ক্ষেত্রে যেই প্রবলেমটা শুরু হয়েছে, ওটা আপনাকে মানসিকভাবে মানে কোন পরিস্থিতিতে নিয়ে গেছে? এটা একটু জানতে চাই। আপনি ঠিক ধরেছেন আপু। আমি প্রচন্ড রকমভাবে এক ধরনের দুশ্চিন্তায় পড়ে গেছি হঠাৎ করে। কারণ আশরাফের মতো একটা ভালো মানুষ আমি আর কোথাও পাবো না। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে ফারুক আমার স্বামী এবং সে আমার ১ম ভালোবাসা। তার ঘরে আমার একটি সন্তান আছে। হুম, এদিকে আশরাফ আমার সন্তানদের প্রচন্ড ভালোবাসে। স্বাভাবিক। প্রচন্ড রকম ভালোবাসা।
নিজের সন্তানের প্রতি তার যে মায়া, তার আগের ঘরের সন্তানের প্রতি সেই একই রকম মায়া, এটা আমি দেখেছি। এবং এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং একটা সে যে ভালো মানুষ সেটার প্রকাশ। আমি দুজনকে নিয়ে প্রচন্ড রকম দ্বিধান্বিত। আমি কারণ আপনার বুঝতেই তো পারছি না কি করব। ফারুকের সাথে ডিভোর্স হয়নি। হ্যাঁ, এবং হঠাৎ করে সে চলে এসেছে। আসলে একজন মৃত মানুষ চলে আসা কিন্তু মানুষের কাছে সৌভাগ্যের সমান, কিন্তু আমি সেটা নিতে পারছি না। কারণ আমি যে অবস্থায় আছি সেখান থেকে আমার সন্তানদের কথা চিন্তা করতে হচ্ছে, আমার ভালোবাসার কথা চিন্তা করতে হচ্ছে, এমনকি আমার ফারুকের জীবনের কথাও চিন্তা করতে হচ্ছে। সে কারণে আমি প্রচন্ড দ্বিধান্বিত। একটু শান্ত হন। আশা রাখি সব সমস্যার সমাধান যেমন আছে, আপনার সমস্যারও সমাধান হবে। আপনার পরিস্থিতি বোঝার ক্ষমতা আমার এবং আমাদের আছে। আম আপনার বর্তমান হাসব্যান্ড আশরাফ সাহেব, উনার সাথে এখন একটু কথা বলতে চাই। আসলে আপু, আমার কোনো সমস্যা নেই, আপনি ওনার সাথে কথা বলতে পারেন। আশরাফ খুব ভালো মানুষ, কিন্তু কথা হচ্ছে আপনি এমন কিছু বলবেন না যাতে ও মনে কষ্ট পায়, শুধু এতটুকু। ধন্যবাদ আপনাকে। অবশ্যই সেভাবে কথা বলা হবে। ওকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ফারুক সাহেবের স্ত্রী কবিতার সাথে। কবিতা তার জীবনটা সময়ের সাথেই মানিয়ে নিয়েছিলেন। জীবনটা চলছিল তার সুন্দর। কিন্তু বর্তমানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আর তাই তিনি দ্বিধা বিভক্ত বা দ্বিধান্বিত। আর এই এমন একটি পরিস্থিতিতে আমার কি বলা উচিত বা আমাদের কি বলা উচিত সেটাও আসলে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো কথাগুলো আবার অন্যদিকে যাবে। আমিও হয়তো কিছু বলতে পারবো বা উনার অনুভূতিগুলো অনুভব করে হয়তো আমিও উনাদেরকে কোনো একটি আ সুন্দর মুহূর্তের সাহায্য করতে পারবো। যাই হোক, বর্তমানে আ যিনি হাসব্যান্ড কবিতার, তার নাম হলো আশরাফ। উনি এখন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। কথা বলবো আশরাফ সাহেবের সাথে। আশরাফ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আমিও ভালো আছি। আশরাফ সাহেব, আপনি তো সবই জানেন, জেনে এসেছেন ফারুক এবং কবিতার জীবন। আম এবং ফারুক সাহেব বর্তমান এই সময়টাতে এসে তিনি কি চাইছেন, কি বলছেন, তার ইচ্ছেটা কি সেটা ব্যক্ত করেছেন। তো এই সব বিষয়ে আসলে আপনিও জড়িয়ে গেছেন। আর আজ তাই আমি আপনার সামনে, আমি জানি আপনার, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন আপু। Sure. আপনি হয়তোবা আপনার লাইফে দেখেছেন যে কোনো মেয়ে বা মহিলার সংসার নষ্ট হয় স্বামী মারা যাওয়ার কারণে। দেখেছি। সেম আমার সাথেও সেম ঘটনাই ঘটেছে। এখানে কবিতার কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, এবং ফারুক সাহেবেরও কোনো দোষ নাই। সত্য। তবে শর্ত অনুযায়ী আপনি প্রশ্ন করতে পারেন। এখানে দুইটা পথ খোলা আছে। হুম, হুম। একটা হচ্ছে আমি আমার লাইফটাকে, মানে আমার যেটা স্বপ্ন, আমার স্বপ্নের মতো আমি চলতে পারি, হুম, এবং ফারুক সাহেব ওনার স্বপ্ন মতো উনি কিন্তু চলতে পারে। হুম, আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কবিতা হুম। ওনার যাকে ভালো লাগবে উনি তাকে পছন্দ করে নিতে পারে, যাকে বেশি প্রয়োজন মনে করবে তাকে উনি বেছে নিতে পারে। মানে তার সাথে জীবন কাটাতে রাইট, ইচ্ছা প্রকাশ করতে পারে। অবশ্যই পুরোটাই কবিতার সিদ্ধান্ত। কবিতার সিদ্ধান্ত। এই হলো দুটো পথ। কিন্তু এই যে দুটো পথ আপনি বললেন, তারপরও আপনার কি মনে হয় না যে কবিতার জীবনে আপনার প্রয়োজন আছে বা আপনার ভালোবাসার সংসারেই সে থাকতে চায়? সত্যি কথা বলতে আপু, কবিতাকে যখন আমি বিয়ে করি, হুম। আমি কিন্তু একজন আনমেরিড, কবিতা কিন্তু বিবাহিত, তার জি, বাচ্চাও আছে, আমিও জানি। জি। তো কবিতাকে যখন আমি বিয়ের যখন কথা চলে, কবিতা কিন্তু পার্সোনালিটি দেখে আমি বিয়ে শাদী করছি ওনাকে। তো উনি অনেক বুদ্ধিমতী একজন মেয়ে। আমি জানি আমার লাইফে সংসার করতে গেলে একটা ভালো মেয়ে প্রয়োজন, আমি তার কাছে এটা পেয়েছি। এই জন্যই আমি কিন্তু তাকে যেমন সম্মানও করি, প্রচুর ভালোবাসি। আমি সকল এই দায়ভার সবকিছু আমি কিন্তু কবিতার উপরে ছেড়ে দিয়েছি। উনি যেটাই করবে আমি মেনে নেব।
আসলেই একটি সুখের সংসার মানুষ সবার ভাগ্যে হয় না, এবং যেটাকে আমরা বেহেশতের সাথে তুলনা করে থাকি। আসলেই সত্যি কথা বলতে ফারুক সাহেবের সাথে যখন কবিতার বিয়ে হয় হুম। তখন মাত্র 2 বছর সংসার করেছিল। জি। 2 বছর পরেই বাকি সময়টা কিন্তু কবিতা আমার সাথেই কাটিয়েছে। আমরা কিন্তু এখন সুখের সংসারেই আছি। 8 বছরের উপরে আপনাদের সংসার। অবশ্যই। তা আমরা কিন্তু এখন আমাদের সংসার বেহেশতের মতোই। এখানে কোনো মানে ঝামেলা নাই, কোনো সন্দেহ নাই। এই বেহেশতের একমাত্র মালিক আমার কবিতা। এবং আমি আগেই বলেছি যে কবিতাকে প্রচন্ড আমি সম্মানও করি এবং ভালোবাসি। আপনার এই ভালো লাগা, ভালোবাসা এবং কবিতাকে সম্মান করা, তার প্রতি আপনার যে আস্থা, সেটাকে আমিও সম্মান জানাই। আপু, একটা মানুষ বেঁচে ফেরাটা কিন্তু আনন্দের। অবশ্যই আনন্দের। আর এটা কেমন আনন্দের? যিনি বেঁচে ফিরে আসলেন এবং অনেকগুলো মানুষের জীবনও কেড়ে নেওয়ার জন্য আসলেন। আমার বড় ছেলের, ফারুক সাহেবের ছেলে, যাকে আমি মানুষ করেছি কোলে পিঠে করে, উনি কিন্তু জানেনও না, ওনার বাবাকে দেখেনও নাই উনি। আমি ওনাকে মানুষ করেছি। আজকে দেখেন এমন পরিস্থিতি, তার মায়ের সামনে তার মৃত বাবা চলে আসছে। এখন সে অনেক সংকোচময় ভাবে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চাটা রাইট, বাচ্চাটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং মন মরা হয়ে আছে সব সময়। ওর একটা মানসিক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ছেলেটা আসলে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে। আসলে এখন কি করা যায় আপু, একটু আপনি বলেন। আসলে ফারুক সাহেবের জীবনটাও তো অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। উনি যে পরিস্থিতি থেকে ফিরে এসেছেন, আম সেটাও খুব ভয়ংকর, তাই না? অবশ্যই, তবে সমবেদনা দেওয়ার ভাষা আমার নাই। কিন্তু উনি যখন বিয়ে করে 2 বছর সংসার করে চলে গেলেন, তারপরে তো একটা বড় খোঁজ খবর নেয়নি। উনি আসলে খোঁজ খবর নিতে পারেননি। এই পরিস্থিতিতে আপু আমার সমবেদনা দেওয়ার কোনো ভাষা নাই। ফারুক সাহেবকে সমবেদনা জানানো, তাই তো? জি আপু। জি। ফারুক সাহেব, ওনার কিন্তু এখন সুন্দর জীবন গোছানোর একটা সময় আছে। উনি চাইলে আবার বাইরের দেশে যেতে পারে জি, জি, এবং নতুন করে সংসার করতে পারেন। জি। সুন্দর একটা জীবন জীবনও উনি গুছিয়ে নিতে গুছিয়ে পারেন। নিতে পারেন। কিন্তু আমার দ্বারা কিন্তু আপু একদম সম্ভব না। স্বাভাবিক। ওনার জায়গায় আমি যদি থাকতাম, তাহলে আপু, যাদের কাছে আমি মৃত, আমি তাদের কাছে সারা জীবন মৃতই থাকতাম। আমি আর তাদের কাছে আসতাম না। এক কথায় আপনি বলতে চাচ্ছেন যে এইভাবে জীবন, মানে একটা সংসার, কতগুলো জীবনকে আপনি, মানে ফারুক সাহেবের এভাবে ফিরে আসাটা মনে হচ্ছে যে সবকিছুই গতি হারিয়ে ফেলেছে। সবকিছুই একটা জটিল পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এটাই তো বুঝাতে চাচ্ছেন? অবশ্যই আপু, কারণ ৮ বছর পরে একটা মৃত মানুষ যদি আবার সূর্যোদয়ের মধ্যে জেগে আসে, এখন সুখের সংসার যদি উনি আসেন, তো এখানে কিন্তু আসলে উনি কবিতার জন্য, অর্থাৎ আমার ওয়াইফের জন্য কিন্তু সুখ বয়ে নিয়ে আসতেছেন না, বরঞ্চ পাহাড় পরিমাণ একটা কষ্টর বোঝা নিয়ে কিন্তু উনি আসতেছেন। কথা সত্য। সেই ক্ষেত্রে আসলে ফারুক সাহেবের মানসিক পরিস্থিতি বর্তমানে যেটা, উনি তো একদম একা নিঃস্ব একজন মানুষ হয়ে গেছে। যা ফেলে রেখে গিয়েছিলেন, যাদের জন্য উনি বিদেশে গিয়েছিলেন। আ একটা মানুষের স্বপ্ন থাকতেই পারে, সেটা তো আমরা দোষ দিতে পারি না। তো সেই মানুষগুলোকে একটু দেখার জন্যে, সেই মানুষগুলোর সান্নিধ্য পাবার জন্যে উনি আবার ফিরে এসেছেন, এবং এই ফিরে আসাটা আসলেই একটা, মানে খুব কঠিন একটা পরিস্থিতি। যা মানুষের জীবনে এমন সত্য খুব কমই আসে। তারপরও অপ্রিয় হলেও এটা সত্য। আহ সেই অবস্থাটাতে আমি চাই যে একটা সমাধান আসুক আপনাদের জীবনে। অবশ্যই আপু, আমিও চাই এই কঠিন পরিস্থিতিতে সমাধানটা দ্রুত আসুক। আমিও চাই যে একটা সমাধান চাই। আপনি একটু যে ব্যবস্থা করে দেন আমাকে সমাধান। এখন আমাদের মানে স্টুডিওতে ফারুক সাহেব, কবিতা এবং আপনি উপস্থিত থাকবেন। আপনারাই কথা বলবেন। সমাধানটা কিন্তু আসলে আপনাদেরই বের করতে হবে, এবং সমাধান হোক, সেটা আমরা চাই। কোনো সমস্যা নাই আপু, ডাকতে পারেন। আমরা বসতে চাই থ্যাংক ইউ। আপনাদের সামনে। থ্যাংক ইউ। শুধু দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে এমন সত্য আমরা ইতিপূর্বে কোনো অনুষ্ঠানে মুখোমুখি হইনি। তো এখন ফারুক সাহেব, আশরাফ সাহেব এবং কবিতা মুখোমুখি বসবেন। জানি না পরিস্থিতি কি হবে। সাথেই থাকবেন। আপনাদের সবাইকে স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে স্বাগতম। যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এখন আপনারা ৩ জন মুখোমুখি। আসলে
অনেক ভুল বুঝাবুঝি হয়তো তৈরি হয়েছে, অনেক স্বপ্ন নিয়ে আপনি এসেছেন ফারুক সাহেব, কিন্তু আরেকজনের স্বপ্ন তৈরি হয়ে গেছে, এসে এটাই আপনি দেখছেন। এখন আমার মনে হয় যে যা হচ্ছে, যা হয়েছে এবং বর্তমান যে সময়টাতে আপনারা জীবনযাপন করছেন, আপনারা একটু কথা বলেন। আপনারা একটি সমাধান বের করার চেষ্টা করেন। আপু, আমি অনেক কষ্টে আছি, অনেক অশান্তিতে আছি। আমি তো আমার পরিবার, স্ত্রী, সন্তানকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তো এখন আমি যে পরিস্থিতিতে আছি, আমার জীবনটা এভাবে চাইনি। বা যে এই 10টা বছর যে জীবনটা অতিবাহিত করে আসছে, খুব কষ্টের অতিবাহিত করে আসছে, খুব কষ্টের মধ্যে। আপনার কি কোনো কারণে আফসোস হচ্ছে বা এমন কিছু যা আপনি ঠিক প্রকাশ হ্যাঁ, করতে পারছেন না? আমি হয়তো আফসোস হচ্ছে ফিরে না আসলেও পারতাম। ফিরে এসে আমার পারতো আমার জীবনটা সমুদ্রের ঢেউ আমার জীবনটা মিশে যেতে পারতো। মানে আর আপনার এই ফিরে আসাটা আরেকজনের অশান্তির কারণ হচ্ছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমি ফিরে আসাতে এখন দেখছি কারো গলার কাটা হয়েছে, কারো অশান্তির কারণ। আমি জীবনটা আমার আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসতাম, সেই হিসেবে তো আমি স্বপ্ন দেখতাম। আমি ফিরে আসাতে বুঝতে পারছি যে আমি অনেকেরই গলার কাটা হয়েছে। ফারুক ভাই থামেন। আপনার লাইফে আপনি যেটা করেছেন সেটা ছিল আপনার সব থেকে বড় একটা লালসা, বড় ধরনের ভুল। আর আমি, আমার ওয়াইফ কবিতা কখনোই আপনাকে বলে নাই যে আমাদের লাইফে আপনি বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন, তাই না? কখনোই আমরা বলি নাই, বা কবিতাও বলে নাই। ফারুক, তুমি জেলখানায় ছিলে, আমি কিন্তু এখানে জেলখানায় ছিলাম, এটা মনে রেখো। আর এখানে আমার অনেক কষ্ট হয়েছে, আমার পরিবার আমাকে বিয়ে দিয়েছে, আমার দুটি সন্তানকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে। আচ্ছা, আমি তো তোমাদের ভালোবাসতাম, আমার পরিবারকে ভালোবাসতাম। তা আমি এই যে তোমাদের ভালোবাসার কারণে তো আমি বাইরে সমুদ্রে জীবনকে হাতে নিয়ে আমি পাড়ি দিয়েছি। আমি তো আমার জীবনটাকে জীবন ফুটিয়ে করে নিয়ে আমি জীবন যুদ্ধ পার করে আসছি, অনেক যুদ্ধ করে আসছি, অনেক জীবনকে কি বলবো, জীবন যুদ্ধে এতটা সময় কাটিয়ে আসছি শুধুমাত্র তোমাদের জন্য। তুমি কি পারতে না আমার জন্য এই অপেক্ষাটা করতে? তুমি তো কিছুই জানো না। তুমি যখন চলে যাও, তারপরে আমার ভাসুর আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং একজন মাতাল লোকের সাথে। আমি অনেকবার চেষ্টা করেছি সেখানে থাকার, শ্বশুর বাড়ি কেউ ছাড়তে চায় না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তারপর আমার বাবার বাড়িতে পালিয়ে আসতে হয়। আর সেখানে আমার বাবা মা যেটা বলেছে আমাকে সেটা মানতে হয়েছে। এটাই বাঙালি নারীর ধর্ম। তুমি কি অন্তত আমার মুখে দিয়ে তাকে অপেক্ষা করতে পারতে না? বাবার বাড়িতে থাকতে থেকে অপেক্ষা করতে। ফারুক সাহেব, আপনি যখন বিদেশে গিয়েছিলেন, 2 বছর সংসার করে যখন চলে গিয়েছিলেন, আপনি একটাবারও কি চিন্তা করেন নাই যে আপনার ওয়াইফকে রেখে আপনি স্বার্থপরের মতো চলে গেছেন? আরে ভাই স্বার্থপর, আমি কেন গেছি? তাদের সুখের জন্য তো গেছি আমি বাইরে। আমি তাদের সুখের জন্য, ভালোর জন্য আমি তো, আপনি নতুন তাদের বিয়ে ভালোবাসার শাদী জন্য করে তো গেছি। চলে গেছেন। আপনার জায়গায় আমি থাকলে সত্যিই তো আমি আমার বউ থেকে রেখে চলে যেতাম না। আপনি না, আসলেই স্বার্থপর। না, উনার পরিস্থিতিটাও ভিন্ন ছিল। উনি যে এরকম বাস্তবতার মধ্যে দিয়ে গেছেন সেটা অবর্ণনীয়, অমানবিক এবং পাশবিক নির্যাতনের উনি শিকার হয়েছেন এবং উনার আসলে যোগাযোগ করার কোনো মানে পথ ছিল না। এটাই হলো মূল সমস্যা উনার। আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি আপু, কিন্তু কিছুতেই পারিনি। সবাই বলছিল ও মারা গেছে। আমি কি আমার করবো? আমি কি করবো বলো? আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছে, পাসপোর্ট কেড়ে নিয়েছে, সব কিছু। আমার বন্দি একটা জেল খানা তো দূরের কথা, আমার বন্দি অবস্থায় এমন ভাবে নির্যাতন করেছে তারা। আমি কি করব বলো? তারপর আমি অ্যারেস্ট হয়ে জেল খাটলাম 8 বছর। আমি কিভাবে যোগাযোগ করবো তোমাদের সঙ্গে? তুমি তো পারতে, আমার যদি ভালোবাসতে তাহলে তো তুমি অপেক্ষা করতে পারতে। ভালোবাসা নিয়ে তো কথাই হবে না।
ভালোবাসা তুমিও আমাকে দিয়েছো, আমি স্বীকার করছি। তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে। আমার সন্তান আছে তোমার ঘর থেকে, কিন্তু এটা মানতেই হবে এখন আমি আশরাফের সাথে আছি, এবং আমার সন্তান দুটোকেই ও নিজের সন্তানের মতো দেখে। আমাকে মানতে হবে এটা। তাহলে বলো, আমি যে এই যে জীবন যুদ্ধটা করে আসলাম, আসার পর ফিরে আসলাম, তুমি অন্যজনের ঘর করছো, এখন আমি নিঃস্ব, আমি এতিম, এতিমের চেয়ে তো বেশি। ফারুক সাহেব, আপনি দাঁড়ান, আমি বলতে দেন আপনি, আমার একটু বলি, একটু বলি। আমি যে এই পরিস্থিতিতে দিন কাটাচ্ছি, আমি তো এখন নিঃস্ব। তুমি কি পারো না আমার আমার সঙ্গে বা আমাদের আবার পূর্বের ন্যায় আমার সুখের সংসার করতে? আমার পারি না ফারুক সাহেব, নিজেদের মতো করে আপনারা সাজায় নিতে? আপনারা একটু আমাকে অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই। ফারুক সাহেব, আপনি যে আপনার পরিবার নিয়ে আবার সংসার করতে চাইছেন, সেই ক্ষেত্রে আবার কি আপনি বিদেশে যাবেন না? আপনি তো এখন বিদেশেই থাকছেন, একটু একটু যা রোজগার করা সেটা বিদেশ থেকেই করছেন, আবার তো আপনি চলে যাবেন। না, এখন বর্তমান যে পরিস্থিতি, আমি তো সাজা ভোগ করে আসলাম, আমি বিদেশ কেন যাবো? তাহলে আবার আসছি তো ওই আপনার কারণেই। জীবনটা নতুন ভাবে হ্যাঁ, শুরু নতুন করবেন। ভাবে সাজানোর জন্য আসছি। আপু, আমি এখানে একটা কথা বলি আপু। ফারুক সাহেব যেটা কথা বলছেন, উনি আসলে আমার ওয়াইফকে ইমোশনালি ব্ল্যাকমেল উনি করতেছেন এখন। কারণ উনি চাইলেই উনি নতুন করে আবার সংসার করতে পারেন, আবার চাইলে উনি দেশে বাইরে গিয়ে বিদেশে গিয়ে আবার নতুন করে উনি লাইফটাকে সেটেল করতে পারেন। ওনার প্ল্যানই কিন্তু ছিল দেশের বাইরে উনি সেটেল হবেন। তো যেহেতু আমরা এখন সংসার করতেছি, আমরা ভালোই আছি কবিতাকে নিয়ে, তো আমিও ভালো আছি, আমার ছেলেদেরকে নিয়েও ভালো আছি। তো আমার কাছে মনে হয় উনি যেটা এখন করতেছেন আসলেই আমাদের সংসারে ব্যাঘাত ঘটাচ্ছেন এবং ব্ল্যাকমেইলের সিস্টেম উনি করতেছেন। আচ্ছা, আপনি তো আপনি নিজের ঠিক থেকে বলছেন, আপনি কথাটা রাইট বলছেন, ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু কবিতা, আমার কি ইচ্ছা হয় না আমাদের তোমাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আমার বুকে জড়ায় একটু রাতে ঘুমাতে? আমার কি এই স্বপ্নটা আমি কি দেখতে পারি না? তুমি থামো, আর বলো না। এখন এটাই আমার জীবন। আমি কি বলবো? তুমি তুমি তো জানো, তাহলে আমি এখন কি করতে পারি? আমার এই নিঃস্ব জীবনে আমি এতিম জীবনে কি করতে আশরাফ পারি? যেটা বলেছে সেটা শোনা উচিত। এখন আপনার একটাই উচিত যে আমাদের লাইফে আপনি মৃত, আপনাকে মৃত হিসেবেই থাকা উচিত। এটা সমাধান হলো? এটাই একমাত্র সমাধান। তাহলে আমার ফিরে আসাটা না আসাটাই ভালো ছিল। এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে আমাদের লাইফে এখন আপনি নতুন করে স্বপ্ন দেখতে পারেন না। আমরা অলরেডি সুখের মধ্যে আমরা আছি। আপনি দয়া করে আপনার লাইফটাকে সুন্দরভাবে আপনি গোছায় নিতে পারেন। আমি কিভাবে বাঁচবো? আমার স্ত্রী সন্তানকে যেভাবে ভালোবাসতাম। ফারুক সাহেব, বিয়ের 2 বছর পর যখন বিদেশ চলে যান, বিদেশ থেকে আপনি আসলেন দীর্ঘ 8 থেকে 10 বছর পরে। সাধারণত বৈবাহিক অবস্থায় আমার জানা মতে 2 বছরের অধিক হয়ে গেলেই কিন্তু এটা আর বিবাহিত অবস্থা থাকে না। মানে যখন হাজবেন্ড ওয়াইফ একত্রে থাকে না, দুইজন আলাদা বা বিচ্ছিন্ন থাকে, যোগাযোগ থাকে না, সেই বিষয়টা। জি, তো সেইখানে 8 থেকে 10 বছর হয়ে গেল, আপনি এখন আসছেন আপনার ওয়াইফের দাবি নিয়ে। এটা আপনি আসলে আইনত আপনি পাবেন না, আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে এর সমাধানটা আপনি কি দিবেন? আসলে আমি বলবো যেটা, আবেগ দিয়ে কিন্তু আপনি বিবেকের চিন্তা করতে পারবেন না। আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমার সকল দায়ভার আমি আমার ওয়াইফ কবিতার উপর ছেড়ে দিয়েছি। উনি যে সিদ্ধান্তই নেবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। এখন কবিতার জন্য এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। কবিতা, আপনি কি বলতে চাচ্ছিলেন? ফারুক, আসলে আবেগ দিয়ে জীবন চলে না, এটা তোমার মেনে নিতেই হবে। আমার দুটো বাচ্চা, আমি আবার নতুন থেকে শুরু করব, একদম প্রথম থেকে। বাস্তবতায় আইসো, বাস্তবতায় এসে একটু দেখো আমার জীবনটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এখান থেকে আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে এর চেয়ে তেমন না ফিরে আসাটাই ভালো ছিল। মৃত্যুটাই আমার জন্য শ্রেয়। এখন দেখছি আপু, আমার এই জীবন থাকার চেয়ে না থাকাটাই ভালো। আমার এই জীবন আর চাই না।
জীবন শুরু করো, জীবন থেমে থাকে না। কি আপনি করবো আমার চাইলে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবেন। কেন এত আপসেট হচ্ছেন? কি করবো, যাদের ভালোবেসে আমি বিদেশে যে এত কষ্ট এত যুদ্ধ করে আসলাম, তাদেরকে যদি না পাই তাহলে আমার জীবন থাকাচ্ছে না থাকাই ভালো। তারা কি জানতো যে আপনি বেঁচে আছেন? তারাও তো জানতো না। তাদেরকে তো আপনি দোষীও মানতে পারেন না ভাই। তা আপনি ঠিক। যেমন দোষী নন, তারাও কিন্তু তেমনই দোষী নয়। ফারুক, তুমি দেখো, তুমি আশরাফকে দেখো, সে এমন ভালো একটা মানুষ, এখানে তোমার সামনে আছে, তোমার সামনে কথা বলতে পারছে, আমি তার সামনে কথা বলতে পারছি। আমি এটা নিয়ে প্রচন্ড কৃতজ্ঞ তার কাছে। তুমি আর ভুল বুঝবে না আমাকে, কিন্তু মনে রেখো, জীবন একটাই হয়, বাঁচার মতো বাঁচতে হয়। ভালো করে বাঁচো। ফারুক সাহেব, আপনার সন্তান জানতো আপনি একজন মৃত। এখন আপনি দেশে ফেরার পরেই আপনার ছেলে জানতে পেরেছেন যে আপনি বেঁচে আছেন। এখন উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। যেহেতু আপনি একজন জন্মদাতা পিতা, তাই আপনার দায়িত্ব আছে অবশ্যই। তা আপনার ছেলেকে আপনি যখনই মন চাবেন তখনই আপনি দেখতে পারবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু আপনি জন্মদাতা পিতা, আপনার ছেলের ভবিষ্যতে চিন্তা করে আপনার এখানেই থামা উচিত। দর্শক, আপনারা দেখলেন পরিস্থিতি প্রতিটা মুহূর্তে কেমন বদলে যায়, আমাদের ইমোশন কেমন বদলে যায়, ভালো থাকার সংজ্ঞাও কেমন পরিবর্তিত হয়ে যায়। আর আবেগের তাড়নায় মানুষ এমন অনেক কিছু চায় যা তার চাওয়া উচিত নয়, তারপরও চায় নিজে ভালো থাকার জন্যে, অন্যকে ভালো রাখার জন্যে এবং নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্যে। আপনাদের সকল স্বপ্ন সার্থক হোক এবং আপনারা সুন্দর থাকেন এবং আপনারাও ভালো থাকেন, ভালো রাখেন নিজেকে, পরিবারকে। দর্শক, আগামী অনুষ্ঠানে আমি নাজনীন হাসান চুমকি থাকবো স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। তবে তার আগে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। দেখা হবে আগামী পর্বে।